আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ভিডিওগুলোতে আমরা ইলাস্টিসিটির যে উপরের পার্টটুকু ছিল সে পর্যন্ত আমরা দেখছিলাম যে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করে তারপর সেই জায়গায় মান বসিয়ে আমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারি। ইলাস্টিসিটির পার্টটুকু আমাদের শেষ হয়েছিল। ইলাস্টিসিটি এবং ইলাস্টিসিটির যদি মান দেওয়া থাকে তাহলে আমরা সেটা কীভাবে করতে পারবো সেটা শেষ হয়েছে লাস্ট ভিডিওতে। এই ভিডিওতে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড যে পার্টটুকু যেটা আছে সেই পার্টটুকু শেষ করবো শুধু। আচ্ছা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? লিমিটের মধ্যে কয়েকটা ধাপ আছে, সেই ধাপের মধ্যে অনেকগুলা যখন ম্যাথ দেয় তখন ম্যাথের মধ্যে কয়েকটা পার্ট থাকে, যেমন যোগ বিয়োগ করতে গেলে যখন যোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম থাকে, তারপর গুণ করতে গেলে যেমন যোগাশ্রয়ী গুণ থাকে, তারপর বজ্রগুণন থাকে, এগুলো যেমন পার্ট থাকে তেমনি লিমিটেরও কয়েকটা পার্ট এগুলা। আর এই পার্টগুলা নর্মালি ইউজ করা হয় ইকোনমিক সেক্টরে। ইকোনমিক সেক্টরে যদিও আমরা এগুলো ইউজ করি না, বাট ম্যাথমেটিক্যালি টার্ম যদি আমাদের বলে কখনো লিমিটের মাধ্যমে বের করো তাহলে আর কি লিমিট ইউজ করা হয়। ওকে, তো এখানে বলা আছে যে ইলাস্টিসিটি অফ দ্য ডিমান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ, এই চিহ্নটাকে বলা হয় ইটা, এটাকে বলা হয় ইটা ফিজিক্সের ভাষায়, তারপর ম্যাথের ভাষায় এই চিহ্নটাকে বলা হয় ইটা চিহ্ন। ইটা ইজ ইকুয়াল মাইনাস পি বাই কিউ ডিকিউ বাই ডিপি। এখানে ডিকিউটা ডিপেন্ডেন্ট, ডিপিটা ইন্ডিপেন্ডেন্ট। এখন ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কেন বললাম সেটা বুঝাই একটা নর্মাল পেজে। ধরো এটা একটা ফাংশন ছিল আমাদের এতদিন যে এক্স ইজ ইকুয়াল 2x প্লাস 3, এটা একটা এতদিন আমাদের ফাংশন ছিল। এই ফাংশনটার আমরা সবসময় ধরে নিলাম এখানে y ইজ ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 3, এরকম একটা ফাংশন ছিল আমাদের এতদিন। এখন আমাদের সবসময় কী করতে হইতো, dy বাই dx করতে হইতো। dy বাই dx করার জন্য আমরা কী করতাম, ddx অফ এই y এর জায়গায় 2x স্কোয়ার প্লাস 3 এই ফাংশনটা লিখতাম। এই ফাংশনটা আমরা যখন লিখতাম তখন আমরা এখানে কী করতাম, যে এই এক্সটা কিন্তু সেম থাকতো, এই এক্সটার কোনো পরিবর্তন হইতো না, এই ওয়াইটার পরিবর্তন হচ্ছে। তার মানে এই ওয়াইটা কার উপর নির্ভর করে আছে, এই ডি এক্সের উপর নির্ভর করে আছে না, এইটুকু ফাংশনের উপর নির্ভর করে আসে না এই ওয়াইটা, তার জন্য এই ওয়াইটাকে কী বলতেছি আমরা, ডিপেন্ডেন্ট। আর এই যে নিজের ফাংশনটা এক্সটা এটাকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এটা স্বাধীন, কারোর উপর ডিপেন্ডেন্ট না, আর ওয়াইটা ডিপেন্ডেন্ট, মানে কারোর উপর নির্ভর করে আসে। এই জন্য এখানে বলা হয়েছে ডিকিউটা ডিপেন্ডেন্ট, ডিপিটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নেক্সট এইটা সূত্র। বেসিক্যালি যদি আমরা বলতে যাই তাহলে এটা মেইন সূত্র ইলাস্টিসিটির। এখন ইলাস্টিসিটি ডিমান্ডের ক্ষেত্রে যদি পিটা প্রাইস হয় এবং এখানে যদি আমরা কিউ এর জায়গায় যদি আমরা এক্স ইউজ করি, যেটাকে আমরা বলি কোনো একটা ফাংশন, কিউটা যদি আমাদের কোনো একটা ফাংশন হয় আর সেই ফাংশনে যদি আমরা এক্স ইউজ করি তাহলে আমাদের সূত্রটা এইটা, ইলাস্টিসিটি ডিমান্ড সমান সমান মাইনাস পি বাই এক্স ইন্টু ডিএক্স বাই ডিপি। এটা সূত্র, মাইনাস পি বাই এক্স ইন্টু ডিএক্স বাই ডিপি, এটা সূত্র। এই ডিএক্সটা তাহলে এইখানে এক্সটা কী হবে, এক্সটা হবে ডিপেন্ডেন্ট, পিটা ইন্ডিপেন্ডেন্ট। আর এই ডিএক্স বাই ডিপি যে পার্টটুকু আছে না, এই পার্টটুকুকে শুধু বলা হয় মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট আমরা আগে একবার পড়ে আসছি লাস্ট চ্যাপ্টারগুলোতে। ডিএক্স বাই ডিপি তাইলে কী এখানে মার্জিনাল কস্ট আর এটা ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে সূত্রটা, যখন প্রাইস আকারে কোয়ান্টিটি আকারে দেওয়া থাকবে কোনো ফাংশন তখন এই সূত্রটা ইউজ করবো। আমরা মেনলি এই সূত্র দিয়েই সামনের ম্যাথগুলো করার ট্রাই করব। ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখি যে ফাইন্ড ইডি মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইফ দ্য ডিমান্ড ফাংশন ইজ এক্স ইজ ইকুয়াল 25 মাইনাস 4p প্লাস পি স্কোয়ার। একটা ফাংশন দেওয়া আছে আমাদের, হোয়ার এক্স ইজ দ্য ডিমান্ড অফ কমোডিটি অ্যাট প্রাইস পি, যেখানে আমাদের এক্সটা কী পি ধরে আমাদের ম্যাথটা করতে হবে, কারণ এক্সটাই কী করতেছে, প্রাইসটাকে মানে ডিমান্ডের যে ফাংশনটা সেটাকে ডিফাইন করতেছে এক্সটা। তার মানে আমরা ধরে নিলাম আমাদের এখানে ফাংশন দেওয়া আছে এক্স। আমাদের সূত্র কী ছিল, আমাদের সূত্র পি ডিভাইডেড বাই এক্স ইন্টু ডিএক্স বাই ডিপি। তার মানে আমাদের এখানে কাজ কয়টা, আমাদের কাজ সর্বপ্রথম আমাদের এই কাজটা করতে হবে, কারণ আমাদের কি ডিএক্স বাই ডিপি বের করতে হবে। এই কাজটা আমরা বের করব প্রথমে, করার পর আমরা কী করব, গল্প আমাদের পি বাই এক্স এই ফাংশন করতে হবে, এই ফাংশনটা আমাদের বের করতে। তার মানে আমাদের এখানে দুইটা কাজ, একটা এই একটা কাজ আর একটা এই একটা কাজ। ওকে, তাহলে আমরা কী করবো, এখন আমাদের ফাংশনটাতে যা দেওয়া ছিল এক্স ইকুয়াল 25 মাইনাস 4p,
25 মাইনাস 4p প্লাস পি স্কোয়ার, এই ফাংশনটা আমরা কি dx বাই ডিপি করবো। এখন এটা যদি আমরা করতে যাই, এখন আমরা এখানে ডিপি ক্যান নিয়ে আসলাম, এটা হচ্ছে কথা আরেকটা, যে আমরা ডিপি ক্যান নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের একটা ফাংশন ছিল ওয়াই ইজ ইকুয়াল ছিল হচ্ছে, ধরে নিলাম আমি এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস 25, এটা একটা ফাংশন আমাদের দিয়ে দিছে। আমরা সবসময় কী করতাম, যখন এখানে এক্স থাকতো তখন আমরা এখানে কী করতাম, ডিডি এক্স ইউজ করতাম, তারপর এখানে ওয়াই লিখতাম। কারণ এখানে ক্যান এক্স আমরা লিখছি কারণ এক্সটা হচ্ছে এখানকার ইন্ডিপেন্ডেন্ট, ওই জন্য আমরা এখানে এক্স লিখতাম। কিন্তু আমাদের যদি একটা ফাংশন এখন দিয়ে দেয় ওয়াই সমান সমান পি কিউব প্লাস পি স্কোয়ার প্লাস 25, এরকম যদি একটা ফাংশন দেওয়া দেয়, তাহলে আমাদের কি এক্সের জায়গায় পি ইউজ করছে না, এক্সের জায়গায় যেহেতু পি ইউজ করছে তার মানে আমরা এখন ডিডি পি ইউজ করবো, কারণ এখানে পিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। পিটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ছিল, ডিপেন্ডেন্ট হিসেবেই থাকবে, কিন্তু পিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওই জন্য আমরা এখানে কি পি ইউজ করছি। এই যে সেম আমরা এখানে কি ইউজ করছি, পি ইউজ করছি। আর এক্সটা তো এখানে ডিপেন্ডেন্ট ছিল, ওয়াইটা হচ্ছে পিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ওই জন্য আমরা এখন এটা ফর্মুলা করছি। আমি করে দেখাই এটা, যে আমাদের ফাংশনটা কী ছিল, ফাংশনটা ছিল এক্স ইজ ইকুয়াল 25 মাইনাস 4p প্লাস পি স্কোয়ার, আমাদের এটা ফাংশন ছিল। তার মানে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কি, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে পি আর পি স্কোয়ার, তার মানে ডিডি পি। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, তার মানে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট। এইটা এই পার্টটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এইটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট, তাইলে ডিডিপি অফ এক্স ইজ ইকুয়াল ডিডিপি, এক্সের জায়গায় হচ্ছে এখন ফাংশনটা বসাই দেবো 25 মাইনাস 4p প্লাস পি স্কোয়ার। তাহলে এখন ডিডিপি দিয়ে প্রতিটাতে গুণ করে দেবো, ডিডিপি 25 মাইনাস ডিডিপি 4p প্লাস ডিডিপি পি স্কোয়ার। আগের মতো এখানে আমরা পি এর জায়গায় শুধু এক্স ইউজ করছি, এখানে হচ্ছে পি ইউজ করতেছি, সেম টু সেম। এখানে কনস্ট্যান্টের মান কি 0 হবে, মাইনাস ডিডিপি পি, 4টা হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদটা সামনে চলে আসলো, পিতে থাকলে কি হয় 1 হয়, আগের সূত্র। ডিডিপি পি টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার এনের যে সূত্রটা, এনটা সামনে চলে আসে মানে 2টা সামনে আসবে, আর পি এর উপর একটা পাওয়ার কমে যাবে মানে পি 1 হবে, 1টা দিলাম না আর। তাহলে এখানে কি আসলো আমাদের 2p থাকলো মাইনাস 4 × 4, এটা আমাদের আসলো হচ্ছে dx বাই ডিপি এর মান 2p মাইনাস 4, এই যে এখানে মান আসছে 2p মাইনাস 4। এখন তার মানে আমাদের কোন পার্টটুকু শেষ, আমাদের হচ্ছে এই পার্টটুকু করা শেষ, এই পার্টটুকুর মান আমরা বের করছি। এখন আমাদের মান বের করতে হবে পি বাই এক্স এর মান, তারপরে আমরা এই দুটাকে গুণ করতে পারবো। এখন পি বাই এক্স এর মান তো আমাদের ওইভাবে বের হবে না, আমরা যদি ইচ্ছা করি এখানে পিটা বসাই দেই আর এক্স এই ফাংশন যেটা আমাদের ছিল সেটা যদি বসাই দিই তাহলে আমাদের বের হবে না, আমাদের বের করতে হবে কি ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে। ম্যাথমেটিক্যাল টার্ম কি, ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের বের করতে হবে অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ ফাংশন জিনিসটা কি, এখন আমরা লাস্ট চ্যাপ্টারগুলোতে পড়ে আসছি, অ্যাভারেজ কোনো যদি একটা প্রাইস বা অ্যাভারেজ প্রাইস যদি আর কি বের করি, তখন আমাদের করতে হইতো কি, আমাদের করতে হইতো হচ্ছে যেই আমাদের কি বলে ডিমান্ডটা দেওয়া থাকতো, সেই ডিমান্ডটাকে প্রাইস দিয়ে আমরা ভাগ করতাম, তাহলে আমাদের হচ্ছে অ্যাভারেজ প্রাইস যেটা বের হয়ে আসতো। অ্যাভারেজ প্রাইসের সূত্র হচ্ছে অ্যাভারেজ প্রাইস ইজ ইকুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই প্রাইস, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রাইসের সূত্র। আগের চ্যাপ্টারগুলোতে দেখছিলাম অ্যাভারেজ প্রাইস সমান ডিমান্ড ডিভাইডেড বাই প্রাইস। তার মানে এখানে ডিমান্ড কী ছিল, এক্স ছিল না, এক্স ফাংশন ডিমান্ড ছিল, এক্স ফাংশনটা ছিল আমাদের ডিমান্ড, আর প্রাইস কী ছিল, প্রাইস ধরে দিয়েছিল পি, তার মানে আমরা এখানে লিখতে পারি অ্যাভারেজ ফাংশন সমান এক্স ডিভাইডেড বাই পি, এটা আমরা লিখতেই পারি। এখন এটা লেখার পর আমরা কী করব, এক্স যে ফাংশনটার মান ছিল সেই ফাংশনটা আমরা বসাই দিলাম, তারপর কি বসাই, পিটা আমরা বসাই দিলাম। তারপর আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে উল্টাই দেবো জিনিসটা, পিটাকে উপরে পাঠিয়ে দেবো, এক্সটাকে নিচে পাঠিয়ে দেবো। এখানে কি ছিল, এটা তো আমরা অ্যাভারেজ ফাংশনের জাস্ট এই ভ্যালুটা বের হলো, এই ভ্যালুটা হচ্ছে অ্যাভারেজ ফাংশনের ভ্যালু। এখন আমাদের যেই কাজ, আমাদের তো এক্স বাই পি লাগবে না, আমাদের লাগবে পি বাই এক্স। আমাদের সূত্রে কি আছে, পি বাই এক্স আছে, তার মানে আমাদের পি বাই এক্স বের করতে আমাদের এক্স বাই পি লাগবে না। তার মানে আমরা কী করবো, এই ফাংশনটাকে উল্টাই দেবো, উল্টাই দিয়ে কী করবো, পিটাকে উপরে নিয়ে যাবো, উপরে যে ফাংশনটা এটাকে নিচে নিয়ে আসবো, এই যে পিটাকে উপরে নিয়ে গেছি, উপরে যে ফাংশনটা সেটাকে নিচে নিয়ে আসছি, শেষ। আমাদের এই পার্টটুকুও বের হয়ে গেছে। এখন আমাদের এই যে এই পার্টটুকু আমাদের বের হয়ে গেছে, এই পার্টটুকু আমাদের বের হয়ে গেছে, এই দুইটা পার্টই আমাদের বের করা ডান। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা কি গুণ করে দেওয়া। তাহলে আমরা এখন লিখতে পারি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল মাইনাস পি বাই এক্স, মানে সূত্রটা আমরা এখন লিখবো মাইনাস পি বাই এক্স ইন্টু ডিএক্স বাই ডিপি। সূত্রটা লেখার পর মাইনাস আমরা সাইন দিলাম,
পি এর মানই থাকলো, এক্স এর মানটা আমরা এখানে বসাই দিলাম, এই যে এখান থেকে যেটা আমরা পাইলাম এটা বসাই দিলাম, ইন্টু ডিএক্স বাই ডিপি আমরা উপরে বের করলাম, ডিএক্স বাই ডিপি কী বেরিয়েছিল, 2p-4 বেরিয়েছিল, এই 2p-4টাকে আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা কী করলাম, খাতায় দেখে দিই, আমাদের সূত্রটা কী ছিল, ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল মাইনাস p/x ইন্টু dx ডিভাইডেড বাই ডিবি, এটা ছিল সূত্র। তাহলে আমরা এখন কী করবো, p/x এর মান আমরা বের করবো। p এর মান তো আমরা নর্মাল p হিসেবেই রাখছি, মাইনাসটা মাইনাসের জায়গায় থাকলো, ডিভাইডেড বাই x এর মান কী ছিল, x এর মান ছিল 25 - 4p + p² ইন্টু dx বাই ডিপির মান আমরা কী বের করছিলাম, 2p-4। এখান থেকে আমরা কী করতে পারি, এই পার্টটুকু উপরের পার্টের সাথে গুণ হয়ে যাবে, কারণ নিচে যেহেতু 1 আছে। তাহলে p ইন্টু 2p-4 ডিভাইড বাই 25 - 4p + p²। এটা আসলো কিসের মান, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মান। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি কিভাবে, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মানটাকে, এই যে এটা আমাদের আসলো করার পর আর কি, এখানে যেটা দেখা দিলাম। এখন এই পার্টটুকু করার পর আমরা এটাকে লিখতে পারি যে ইলাস্টিসিটি ডিমান্ডটা যদি আমরা, প্রাইস তো আর কখনো নেগেটিভ হয় না, এটা তো আমরা সবাই জানি। প্রাইস তো কখনো আর কোনো একটা প্রাইস আমি বাজারে কিনতে গেলাম, কেউ তো আমাকে দাম বলবে না যে এটা নেগেটিভ দাম, তুমি -5 টাকা দাও আমাকে, বা এটা তো কেউ বলবে না আমাকে। সো আমরা প্রাইস যেহেতু আমাদের জানতে চাইছি, তাহলে আমরা এখানে কি মাইনাস সাইনটা উঠাই দেওয়ার জন্য আমরা কি মডুলাস ইউজ করবো। তার মানে সবসময় আমরা কি পরম মান নিব, এর ভিতরে যেই মানটাই আসবে সেইটার আমরা পজিটিভ ভ্যালু নিব, কখনোই হচ্ছে নেগেটিভ ভ্যালু নিব না। এই তার জন্য আমরা এখানে কি মডুলাস ইউজ করছি, মডুলাস সাইনটা আমরা ইউজ করছি দুই পাশে। ডান, এতটুকু যখন ডান হইলো, আমাদের এখন পরের কোশ্চেনে আমাদের, কোশ্চেনটা ওইটা লেখা হয় নাই, কোশ্চেনে আমাদের হচ্ছে এতটুকু মান বের হইলো। ধর আমাদের যদি ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে চায়, তাহলে আমরা শুধু এতটুকুই বের করে রাখে দিলাম। কিন্তু আমাদের যদি কোশ্চেনে স্যার বলে দেয়, যদি পি এর মান মাঝে মধ্যে ধরো 4 হইলো, 5 হইলো, 6 হইলো, 7 হইলো, 8 হইলো, বা এভারেজ যা হইলো, তখন আমাদের ইলাস্টিসিটি মানটা কত হবে। তার মানে তখন আমরা পি এর জায়গায় হচ্ছে 3, 4, 5 বসায় যেই মানটা আমাদের ক্যালকুলেশন করে বের হবে, ওই মানটা আমরা বসাই দেবো। যেমন এখানে আমি একবার ধরছি পি এর মান হচ্ছে 8 ধরলে পি এর জায়গায় 8 বসাবো। এই যে পি এর জায়গায় এখানে পি ছিল, পি এর জায়গায় 8 বসাইছি, পি ছিল পি এর জায়গায় 8 বসাইছি, এখানে পি ছিল পি এর জায়গায় 8 বসাইছি, এখানে p² ছিল পি এর জায়গায় 8² বসাইছি। বসার পর ক্যালকুলেশন করলে আমার কত আসলো, -1.7। -1.7টাকে আমরা কী করলাম, মডুলাস মান যেহেতু আমরা যেন মাইনাস নিব না, তার মানে আমরা পজিটিভ ভ্যালুটা নেব, 1.7 নিলাম। 1.7টা কি 1-এর থেকে হইলো কি বড়, 1.7টা 1-এর থেকে যেহেতু বড় হইলো, তখন আমাদের বলতে হবে কি, এই যেই প্রাইসটা বের হইলো ডিমান্ড প্রাইসটা, সেটা হচ্ছে ইলাস্টিক প্রাইস। এই প্রাইসটা হবে ইলাস্টিক যখন 1.7-এর বড় হবে, মানে 1-এর থেকে যখন ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মানটা বড় হবে, তখন আমাদের হবে ইলাস্টিক। যদি 1-এর থেকে কম হয়, তখন আমাদের মানটা হবে ইনইলাস্টিক। আর যখন 1-এর সমান হবে, তখন হবে ইউনিটারি। এই 3টা ফাংশন আমাদের মনে রাখতে হবে। স্যার এরকম করে আমাদের কোশ্চেন করতে পারে যে বলে দিল যে পি এর মান হচ্ছে 4, তাহলে ইলাস্টিসিটি ডিমান্ডের মানটা কী হবে। আমরা তখন এই 3টা শর্তের মধ্যে যেই শর্তটা আমাদের ফিল আপ হবে, তখন আমাদের সেটা লিখতে হবে। যদি আমাদের 1-এর থেকে কম আসে, তাহলে হবে ইনইলাস্টিক, যদি 1-এর থেকে বেশি হবে, তাহলে হচ্ছে ইলাস্টিক, আর যদি 1-এর থেকে সমান হয়, তাহলে হবে ইউনিটারি। বুঝা গেছে এতটুকু? আশা করি বুঝা গেছে এতটুকু। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি। আমরা এতক্ষণ দেখলাম যে সূত্রটার এখানে লেখা ছিল যে এই পার্টটুকুকে বলা হয় মার্জিনাল কস্ট। এখন আমাদের সেম কোশ্চেন করে আমাদের বলতে পারে যে মার্জিনাল কস্টটা শুধু বের করে দেখাও, আমাদের এটা কোশ্চেনে করতেই পারে। তার মানে এখানে স্যার একটা কোশ্চেন করছিল যে টোটাল কস্ট সি অফ মেকিং এক্স ইউনিট অফ এ প্রোডাক্ট ইজ, এই যে একটা বিশাল বড় একটা ফাংশন দিয়ে দিছে। ফাংশনটা দেওয়ার পর কী বলছে, ফাইন্ড দ্য মার্জিনাল কস্ট অ্যাট 1000 ইউনিটস অফ আউটপুট। আমাদের বলে দিচ্ছে যে মার্জিনাল কস্টটা বের করো, যেটা হচ্ছে 1000 ইউনিটে। মানে আমাদের সবার প্রথমে এই যে ফাংশনটা দিয়ে দিছে, এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ বের করার পর আমাদের কাজ কি, সেখানে হচ্ছে এক্সের জায়গায় 1000 বসায় যেই মানটা বের হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের মার্জিনাল কস্টটা বের করে দেখাইতে হবে। ফাংশনটা মনে হচ্ছে অনেক জটিল, বাট কোনো জটিল না, জাস্ট নর্মাল ফাংশন, কোনো সমস্যাই নেই এটা। তো আমাদের ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা আমরা প্রথমে লিখলাম খাতায়। লেখার পর আমরা কী করবো, মার্জিনাল কস্ট আমরা কী জানছিলাম, dx বাই ডিপি। এখন এখানে হচ্ছে আমরা সি ক্যান নিলাম। সি নেওয়ার একটাই রিজন হচ্ছে কি, একটা রিজন হচ্ছে এখানে ফাংশনটা আর কি দেয়া আছে এভাবে,
এখানে আমাদের ফাংশনগুলোর মধ্যে এক্স আছে, এক্স আছে, এক্স আছে, তার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফাংশন কি এক্স, তাহলে ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট, এখানে ওয়াই এর জায়গায় আমাদের সি দেওয়া আছে, তার মানে আমরা সি ইউজ করবো, তো এই জন্য আমরা ডিসি বাই ডিএক্স লিখছি, ডিসি বাই ডিএক্স লিখছি, ডান। তারপর আমরা কি করব, ডিডিএক্স রাখবো, সি এর জায়গায় কি এই যে ফাংশনটা উপরে ছিল এই ফাংশনটা পুরোটাকেই বসাই দিব, বসাই দেওয়ার পর কি করব আমরা, বসাই দেওয়ার পর কি করব, আমাদের কাজটুকু হচ্ছে ডিএক্স দিয়ে প্রতিটাকে আলাদা আলাদা করে আমরা নর্মালি যেমন করতাম গুণ করতাম এইটা আমরা করে দিচ্ছি, ডিএক্স দিয়ে প্রথমে এই পার্টটুকুকে গুণ করলাম এই যে, তারপর মাইনাস মাইনাস ডিএক্স দিয়ে এই পার্টটুকুকে গুণ করলাম এই যে করলাম, প্লাস ডিএক্স ডিএক্স দিয়ে এই পার্টটুকুকে গুণ করলাম প্লাস ডিএক্স দিয়ে এই পার্টটুকুকে গুণ করে দিলাম। তোমরা যদি চাও পরীক্ষার খাতায় ডিরেক্ট জাম্প করে একদম এই লাইনে চলে আসা যাবে, এখানে একটা দুইটা লাইন স্কিপ করা যাবে, যদি ভাঙ্গে ভাঙ্গে করতে চাও তাহলে এই দুইটা লাইন করা যাবে, ভাঙ্গে ভাঙ্গে বোঝানোর জন্য আমি আর কীভাবে লিখছি, আমিও ডিরেক্ট এই লাইনে চলে যাবো স্কিপ করে, বাট ভাঙ্গে ভাঙ্গে করলে আর কি ভুল হওয়ার চান্স একদম 0%, আর যদি ডিরেক্ট এই লাইনে চলে আসতে চাও তাহলে হচ্ছে ভুল হওয়ার চান্স তো থাকেই, ওই জন্য ভাঙ্গে ভাঙ্গে করাই বেটার। তাহলে প্রথমে কি এখানে শুরুতে এই লাইনটুকু মানে এই যে সংখ্যাটুকু এটা হচ্ছে ধ্রুবক পদের জন্য সামনে চলে আসার পর আবার ডিডিএক্স কী থাকলো, শুধু এক্স কিউবটা থাকলো, এক্স কিউব রাখলাম, এইটুকু ছিল ধ্রুবক পদ সামনে চলে আসলো, ডিডিএক্স এক্স স্কোয়ারটা থাকলে এক্স স্কোয়ারটা রাখলাম, এই যে এখানে 8টা ছিল ধ্রুবক পদ, 8টা সামনে চলে আসলো, ডিডিএক্স এক্স থাকলো, আর এখানে একটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টের মান 0। তারপর এখানে কি হলো, এই ধ্রুবক পদটুকু তো সামনে ছিল, থাকে গেল এটা, তারপর কি এন এর এটা সূত্র এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তার মানে এনটা সামনে আসতো, তার মানে 3টা সামনে আসবে আর একটা পাওয়ার কমে যাবে, এক্স টু দি পাওয়ার স্কোয়ার হলো এখানে, তারপর ধ্রুবক পদ এখানে থাকে গেল, 2টা সামনে চলে আসলো, একটা পাওয়ার কমে যাবে তার মানে এক্স হবে, এখানে 8 ধ্রুবক পদ থাকলো, আর এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স, এটা হচ্ছে সূত্র, এটা ডিরেক্ট 1 হবে অ্যান্সার। তারপর এখানে আমরা গুণ করে দেবো 0.00003 সাথে এই 3x স্কোয়ার গুণ করবো, তার মানে 3 দিয়ে এটাকে গুণ করে দেবো, গুণ করলে হচ্ছে 3 3 9, সামনে জিরোগুলো সেম টু সেমভাবে বসবে, 9-এর উপরে স্কোয়ার, 4 2 8, সামনে জিরোটুকু সেমভাবে বসবে 8x, তারপর হচ্ছে 8 1 8, তার মানে এইটা আমাদের বের হলো কি মার্জিনাল কস্টের যে ফাংশনটা সেটা আমাদের বের হয়েছে। মার্জিনাল কস্টের ফাংশন যদি আমাদের বলে যে মার্জিনাল কস্টটা বের করে দেখাও, তাহলে আমরা শুধু এতটুকু পর্যন্তই রাখি দেবো, কিন্তু আমাদের স্যার এখানে কোশ্চেনে বলছে যে মার্জিনাল কস্ট 1000 ইউনিটসে আউটপুট কত হবে, 1000 ইউনিটে আমাদের জানতে চাইছি, 1000 ইউনিটে যেহেতু আমাদের জানতে চাইছি তার মানে আমাদের করতে হবে কি এ এক্সের জায়গায় 1000 দিয়ে জাস্ট গুণ করতে হবে, আর কিচ্ছু না। এই যে আমাদের কাজ এখন হচ্ছে কি 1000 ইউনিটে এক্সের জায়গায় আমরা 1000 বসাই, জাস্ট ক্যালকুলেশনটা করে নেব, করে নিলেই অ্যান্সার যেটা আসবে ওটাই অ্যান্সার। ডান, আশা করি ইলাস্টিসিটি অফ ডিমান্ড বোঝা গেছে। এখন নেক্সট পার্টে আমরা হচ্ছে ডিক্রিজিং অ্যান্ড ইনক্রিজিং ফাংশনটা করলে পার্টটুকু শেষ, তারপর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম, আপাতত এতটুকুই আছে আর কিছু না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।